আসসালামু আলাইকুম, শুভেচ্ছা সহ আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে আপনাদের সাথে আছে আমি নবনীতা। বিস্তারিত সংবাদের শুরুতেই ফ্রেশ ড্রিঙ্কিং ওয়াটার সংবাদ শিরোনাম। সৃজনশীল অর্থনীতি নিয়ে বঙ্গবন্ধুর নামে পুরস্কার চালু করায় ইউনেস্কোকে প্রধানমন্ত্রীর ধন্যবাদ, জাতির পিতার স্বপ্ন বাস্তবায়নের অঙ্গীকার। সারা দেশে ইউনিয়ন পরিষদ নির্বাচনের পরিবেশ ভালো বললেন সিইসি, কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্য শালীনতা বর্জিত মন্তব্য। তিন্নি হত্যা মামলার রায় পিছিয়ে আরও সাক্ষ্য গ্রহণ 5ই জানুয়ারি। মাদক মামলায় পরিমণির বিরুদ্ধে অভিযোগ গঠনের সিদ্ধান্ত 14 ডিসেম্বর। স্বাধীনতার সুবর্ণ জয়ন্তীতে সঙ্গীতে অবদান রাখা 50 গুণীকে সম্মাননা। নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এবং রাজধানীর করাইল বস্তিতে মঙ্গলবার থেকে করোনা টিকাদান শুরু। টিকা কেন্দ্রেই থাকছে জন্ম সনদ প্রদান ও নিবন্ধনের সুযোগ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। এছাড়া নিটোল টাটা বিশেষ সংবাদে থাকছে বাংলাদেশ ভারত যৌথ সাইকেল র্যালির খবর। আনোয়ার শীট দামে কম, থেকে অনেক বেশি। আনোয়ার শীট। সংবাদ শিরোনামগুলো জানাছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই অনলাইনের লাইভ টিভি এবং চ্যানেল আই অনলাইনের ভেরিফাইড ফেসবুক পেজেও সরাসরি প্রচার হচ্ছে। যাচ্ছে পুরো সংবাদে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার প্রবর্তন করায় ইউনেস্কোকে ধন্যবাদ জানিয়েছে জাতীয় সংসদ। ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতা যেমন চেয়েছিলেন বাংলাদেশকে সেভাবে গড়ে তোলাই সরকারের লক্ষ্য। বঙ্গবন্ধু হত্যার পর উন্নয়ন নয়, গুলি, হত্যা, দুর্নীতি ছিল জননীতি, এমন মন্তব্য করেন প্রধানমন্ত্রী। নীলাদ্রি শেখর জানাচ্ছেন। ধন্যবাদ মাননীয় মন্ত্রী। বাংলাকে আন্তর্জাতিক মাতৃভাষার স্বীকৃতি, বাংলাদেশের স্বাধীনতার দলিল, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের 7ই মার্চের ঐতিহাসিক ভাষণকে ওয়ার্ল্ড হেরিটেজ হিসেবে ঘোষণার পর এবার বঙ্গবন্ধুর নামে পুরস্কার প্রবর্তন করেছে ইউনেস্কো। সৃজনশীল অর্থনীতি নিয়ে ইউনেস্কো বাংলাদেশ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পুরস্কার প্রবর্তন করায় জাতীয় সংসদে ইউনেস্কোর প্রতি ধন্যবাদ প্রস্তাব আনেন উপাধ্যক্ষ আব্দুস শহীদ। ধন্যবাদ প্রস্তাবের উপর আলোচনায় প্রধানমন্ত্রী বলেন, বঙ্গবন্ধুকে হত্যার উদ্দেশ্য ছিল বাংলাদেশের বিজয়কে ব্যর্থ করা। কিন্তু আমরা কি দেখেছি, 75 পর 19টা কু হয়েছে, হাজার হাজার সামরিক বাহিনীর অফিসার এবং সৈনিক, বিমান বাহিনীর অফিসার সৈনিক এবং সাধারণ মানুষ নির্বিচারে হত্যা করা হয়েছে, কারাগারে ফেলে রাখা হয়েছে, নির্যাতন চলেছে, গুলি, অস্ত্র, এই দুর্নীতি, এটাই ছিল জননীতি। এর বাইরে একটা দেশকে যে উন্নত করা যায় সেদিকে কোনো আন্তরিকতাই আমরা দেখিনি। এদেশের তরুণ ও যুব সমাজ মেধা মননে এগিয়ে যাবে, সৃজনশীল কাজের মাধ্যমে দেশকে এগিয়ে নিবে প্রত্যাশা প্রধানমন্ত্রীর। জাতির পিতা এই দেশের মানুষকে ভালোবেসে নিজের জীবনকে উৎসর্গ করে দিয়ে গেছেন। তার সেই মানুষগুলি যাদেরকে তিনি গভীরভাবে ভালোবেসেছিলেন, তাদের জীবনকে অর্থবহ করা, উন্নত করা, এটাই আমাদের কাজ। সুন্দর করে জীবনগুলি গড়ে তোলা, বাংলাদেশ দারিদ্র্যমুক্ত হবে, বাংলাদেশ ক্ষুধামুক্ত, বাংলাদেশ উন্নত সমৃদ্ধ সোনার বাংলাদেশ হবে, এটাই আমাদের আশা। ইনশাল্লাহ আমরা তা করব। বঙ্গবন্ধুর মতো মহান নেতাকে সম্মানিত করে ইউনেস্কো নিজেও সম্মানিত হয়েছে বলেও মনে করেন সংসদ সদস্যরা। বাঙালি জাতি আজকে সারা বিশ্ব দরবারে একটি গৌরবময় জাতি হিসাবে প্রতিষ্ঠা লাভ করেছে এই সমস্ত সিদ্ধান্তের মধ্য দিয়ে। যতদিন বিশ্ব মানবতা থাকবে, যতদিন গণতন্ত্র থাকবে, যখন শোষণের বিরুদ্ধে, অন্যায়ের বিরুদ্ধে আন্দোলন থাকবে, ততদিন বিশ্ববাসী, বাংলার জনগণ বঙ্গবন্ধুর কথা স্মরণ করবে। বঙ্গবন্ধুর মৃত্যু নাই। মহান সংসদ কর্তৃক সর্বসম্মতি। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা।
ইউপি নির্বাচন নিয়ে কমিশনার মাহবুব তালুকদারের বক্তব্যকে শালীনতা বর্জিত বলেছেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। সারা দেশে ইউপি নির্বাচনের পরিবেশ অত্যন্ত ভালো বলে জানিয়ে তিনি বলেন, ইউপি নির্বাচনে একই দলের একাধিক প্রার্থী থাকা নির্বাচনী সহিংসতা বৃদ্ধির একটি বড় ফ্যাক্টর। সোমা ইসলাম জানাচ্ছেন। দ্বিতীয় দফা ইউপি নির্বাচনের 4 দিন পর সারা দেশের ভোটের সার্বিক চিত্র নিয়ে বিকেলে সংবাদ সম্মেলন করেন প্রধান নির্বাচন কমিশনার। দ্বিতীয় দফার ভোটে 74% ভোট পড়লেও নির্বাচনী সহিংসতায় 40 জনের মৃত্যু হয়েছে। সিইসি বললেন, কোনো মৃত্যুই কাম্য নয়, তবে সব মৃত্যুই নির্বাচনী সহিংসতার কারণে ঘটেনি। নির্বাচনকে অংশগ্রহণমূলক উল্লেখ করে আগামী 28 নভেম্বর 1060টি ইউনিয়নের ভোটে কড়া পাহারা বসছে বার্তা দেন সিইসি। একটা মৃত্যু আমাদের কাছে স্বাভাবিক না, যেহেতু দলীয় নির্বাচনে দলীয় প্রার্থীদের একটা বিষয় আছে, সেজন্য দলীয় লোকজন বঞ্চিত থাকার কারণে এরকম হতে পারে, এরকম বিশ্লেষণ তো আপনাদের মাধ্যমে আসে। আমাদের আছে এবং তাদেরকে এই বার্তা দেওয়া আছে যে তারা যেন নিয়ন্ত্রণে রাখে। কোথাও দুই একটা হয়তো ঘটনা ঘটতে পারে, তার জন্য সারা দেশে নির্বাচন কিন্তু প্রশ্নবিদ্ধ করার কোনো সুযোগ নেই, এটা আমাদের উপরে অবিচার করা হবে। ইউপি ভোট নিয়ে নির্বাচন কমিশনার মাহবুব তালুকদারের দেয়া বক্তব্যকে শালীনতা বর্জিত বললেন সিইসি। তালুকদার সাহেব তো এখানে নেই, তার অ্যাবসেন্সে আমার তার ব্যাপারে কথা বলা ঠিক হবে না। তার যে সমস্ত কথাগুলো ব্যবহার করেছেন এগুলো শালীনতা বহির্ভূত কথা। এই আইসিইউতে তারপরে কি বলে সিসিইউতে নির্বাচন কমিশনের থেকে নির্বাচন কমিশনকে কীভাবে সহায়তা করা যায়, নির্বাচন কীভাবে সফল করা যায়, এটা হবে নির্বাচন কমিশন সদস্যদের দায়িত্ব। তো নির্বাচন কমিশনের বিরুদ্ধে কথা বলে উনি তো বলেন সবসময়, এটা তো আমার কিছু বলার নেই। আর এই কথাগুলোর তো আমি বললাম যে একটা স্থানীয় সরকার নির্বাচনে যেখানে 74% ভোট হয়, সেই নির্বাচনে সে দেশে নির্বাচন নেই, সে দেশে নির্বাচনের পরিবেশ নেই, সে দেশের মানুষ নির্বাচনের কালচার থেকে চলে গেছে, এ কথা প্রতিষ্ঠিত হতে পারে না। তবে দলীয় প্রতীকে ইউপি ভোট করায় সহিংসতার মাত্রা বৃদ্ধি পেয়েছে কিনা এ বিষয়ে কোনো কথা বলতে রাজি হননি প্রধান নির্বাচন কমিশনার। সোমা ইসলাম, চ্যানেল আই, ঢাকা। হত্যা মামলার রায়ের দিন আদালতে হাজির হয়ে সাক্ষ্য দেওয়ার আবেদন করেছেন নিহত মডেল সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির বাবা এবং চাচা। তাদের আবেদন গ্রহণ করে 5ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নিয়েছেন আদালত। মাদক মামলায় চিত্রনায়িকা পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে 14ই ডিসেম্বর সিদ্ধান্ত নেওয়া হবে। এনামুল কবির রূপম জানাচ্ছেন। 2002 সালের মধ্য নভেম্বরে বুড়িগঙ্গায় পাওয়া অজ্ঞাত তরুণীর লাশ মডেল কন্যা সৈয়দা তানিয়া মাহবুব তিন্নির বলে শনাক্ত হওয়ার পরে তদন্ত শুরু করে সিআইডি। দীর্ঘ তদন্তের পরে সে সময়ের জাতীয় পার্টি নেতা, বরিশাল থেকে নির্বাচিত সংসদ সদস্য গোলাম ফারুক অভিকে হত্যায় অভিযুক্ত করে আদালতে চার্জশিট দেওয়া হয়। মামলা দায়েরের পর থেকেই পলাতক ছিলেন গোলাম ফারুক অভি। রোববার ছিল রায়ের দিন। খবর পেয়ে আদালতে আসেন তিন্নির বাবা ও চাচা। আদালতে সাক্ষ্য দেওয়ার জন্য আবেদন জানান তারা। কোর্ট নিজেই বলল যে আপনার তো সাক্ষী তো পুরোপুরি হয়নি, আদালত স্থগিত করে দিচ্ছে, এই জন্য দেওয়া হয়নি। তা আপনি কি পুরোটা দিতে চান? তো আমি বলছি হ্যাঁ দেবো। সমন ডাবল দেওয়া হয়েছে না, আমাদেরকে ডাকেনি, আমরা পেপার দেখে আসছি। কিছু নিরাপত্তারও ব্যাপার আছে, যেহেতু তারা অনেক কিছু বলতে পারে না। আমাদের কোনো প্রেশার টেশার নাই, কোনো পক্ষের কোনো প্রেশার নেই। তাদের কোনো হদিশ পাচ্ছি না। এখন কে সেই হদিশটার থেকে করছে সেটাও আমরা বলতে পারছি না। তাদের আবেদন গ্রহণের পর শুনানি করে 5ই জানুয়ারি সাক্ষ্য গ্রহণের সিদ্ধান্ত নেন আদালত। সকালে আদালতে আসেন চিত্রনায়িকা পরিমণি। কাঠগড়ায় দাঁড়ানোর পর তার বিরুদ্ধে মাদক আইনের মামলায় সিআইডির দেওয়া চার্জশিট গ্রহণ করেন আদালত। পরিমণি সহ 3 আসামির বিরুদ্ধে র্যাবের করা মাদকের মামলায় বিচার কাজ শুরু করা হবে কিনা 14 ডিসেম্বর সে সিদ্ধান্ত দেবেন আদালত। তার বিরুদ্ধে যে অভিযোগ আছে প্রাথমিকভাবে তো প্রমাণিত হয়েছে, সাক্ষ্য প্রমাণের মাধ্যমেই আমরা এটা প্রমাণ করতে পারবো বলে আশা করি। এই মামলায় ফাইনাল রিপোর্টে আসা উচিত ছিল, আমরা সেরকমই আশা করেছিলাম। আমরা মনে করি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমরা অবশ্যই তাকে নির্দোষ প্রমাণ করতে পারব। মামলাটি বিশেষ জজ আদালতে স্থানান্তর হওয়ার কারণে ওই দিন আদালতে হাজির হয়ে নতুন করে জামিন নিতে হবে পরিমণিকে। এনামুল কবির রূপম, চ্যানেল আই, ঢাকা।
অর্থ আত্মসাতের মামলায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবরের বিরুদ্ধে 10 লাখ মার্কিন ডলার বাজেয়াপ্তের নির্দেশ বহাল রেখে জরিমানা স্থগিত করেছেন হাইকোর্ট। এছাড়া দুদকের একটি মামলার তদন্ত কর্মকর্তা মোহাম্মদ আলমগীর হোসেনকে প্রত্যাহারের নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। মিথিলা নাজরিন জানাচ্ছেন। জ্ঞাত আয় বহির্ভূত সম্পদের তথ্য জানাতে দুদকের নোটিশের সময়মতো জবাব না দেয়ায় ঢাকা সদরের সাবেক সাব রেজিস্ট্রার এবং বর্তমানে পিরোজপুর জেলা রেজিস্ট্রার আব্দুল কুদ্দুস হাওলাদার এবং তার স্ত্রী মাহিনুর বেগমের বিরুদ্ধে মামলা করে দুদক। মামলার তদন্তের দায়িত্ব পান দুদকের সহকারী পরিচালক আলমগীর হোসেন। তদন্তে নেমে ব্যক্তিগত ফোন কলের মাধ্যমে অনৈতিকভাবে অর্থ আদায়ের অভিযোগে হাইকোর্টে মামলা দায়ের করেন আসামিরা। তার ভাইয়ের সাথে বারবার ফোন করে কথা বলার বিষয়টা প্রমাণিত হয়েছে। আদালতের আদেশ দিয়েছে যাতে ওর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হয়। চিঠি পেলে দুদক ব্যবস্থা নেবেন বলেন দুদকের আইনজীবী। এই মামলা থেকে তাকে উইথড্র করার জন্য সেটা অফিসকে জানানো হয়েছে। আরেকটি হলো যে সে যে কথা বলেছে এটা হয়তো বা প্রাথমিকভাবে প্রতীয়মান হচ্ছে, এটা সে আসলে বলেছে কিনা এটা বিভাগীয় তদন্ত করে অ্যাকর্ডিং টু সার্ভিস রুলস অনুযায়ী ব্যবস্থা নিতে দুদক অবশ্যই সেটা করবে। লুৎফুজ্জামান বাবরের যে 5 বছর এবং 3 বছরের সাজা হয়েছে সেই সাজার বিরুদ্ধে লুৎফুজ্জামান বাবর ফৌজদারি আপিল করেছে। আপিলটি শুনানির জন্য গ্রহণ করা হয়েছে। গুলশান ব্রাঞ্চ প্রিমিয়ার ব্যাংকের গুলশান ব্রাঞ্চে মালিকানাবিহীন 10 লক্ষ যে ইউএস ডলার যেটা বিচারিক আদালত বাজেয়াপ্তের নির্দেশ দিল সেই নির্দেশের বাজেয়াপ্তের আদেশটা বহাল থাকবে। অর্থাৎ 10 লক্ষ ইউএস ডলার যেটা আছে সেটা রাষ্ট্র বরাবর বাজেয়াপ্তই থাকবে। নারী চরিত্র নিয়ে প্রশ্ন তোলা সংক্রান্ত সাক্ষ্য আইনের 2টি ধারা বাতিলের দাবিতে আদালত প্রাঙ্গণে মানববন্ধন করেছে নারী মুক্তি কেন্দ্র। মিথিলা নাজনীন, চ্যানেল আই, ঢাকা। দক্ষিণ এশিয়ার অন্যতম মর্যাদাপূর্ণ সঙ্গীত পুরস্কার ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের 16তম আসর হয়েছে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। এই আসরে দেশের সঙ্গীতে অবদান রাখা 50 গুণী শিল্পী, সুরকার ও গীতিকারকে দেওয়া হয় বিশেষ সম্মাননা। রাশেদ আহমেদকে সঙ্গে নিয়ে নিউ ইয়র্ক থেকে আরো জানাচ্ছেন মোরসালিম বাবলা। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান স্লোগানে মিউজিক অ্যাওয়ার্ডসের জমকালো আসর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে। বিদেশের মাটিতে দেশের খ্যাতনামা শিল্পী ও বিশিষ্টজনদের যেন এক মিলন মেলা। অনুষ্ঠানে ঢাকা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে সম্মাননা প্রাপ্তদের নাম ঘোষণা করেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তা প্রধান, কৃষি উন্নয়ন ও গণমাধ্যম ব্যক্তিত্ব শেখ সিরাজ। স্বাধীনতার 50 বছর, মুজিব শতবর্ষ, একই সাথে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার 100 বছর। পাশাপাশি বাংলাদেশ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে উঠেছে। বছরটি আমাদের জন্য অনেক তাৎপর্যপূর্ণ। স্বাধীনতার 50 বছরে বাংলাদেশের গান, এই স্লোগানকে সাথী করে 16তম আসরে আমরা সম্মান জানাতে চাচ্ছি বাংলাদেশের 50 জন গুণী সঙ্গীতজ্ঞকে। শাহ আব্দুল করিম, সোহরাব হোসেন, সমর দাস, খান আতাউর রহমান, ফিরোজা বেগম, আব্দুল আলিম, সত্য সাহা। স্বাধীনতার 50 বছরে 50 গুণী শিল্পীকে সম্মাননা দেওয়া হয়। সে সময় দেশ বরেণ্য শিল্পীদের নিয়ে মঞ্চে ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডস 2021-এর আমেরিকার প্রকল্প প্রধান জহিরুদ্দিন মাহমুদ মামুন। 23 বছর আগে হৃদয় বাংলাদেশ লাল সবুজের রং নিয়ে, স্বপ্ন নিয়ে একটা চ্যানেল বাংলাদেশে জন্মেছিল, তার নাম চ্যানেল আই। আমাদের স্বপ্ন ছিল হৃদয় থাকবে বাংলাদেশ এবং প্রবাসেও থাকবে বাংলাদেশ এই চ্যানেল আইয়ের মাধ্যমে। নিউ ইয়র্কে ঐক্য চ্যানেল আই মিউজিক অ্যাওয়ার্ডসের এই আয়োজন ছাড়াও ডিসেম্বর জুড়ে চ্যানেল আইয়ে থাকবে নানা অনুষ্ঠান। ঢাকায় আরেকটি আয়োজনের মাধ্যমেও শিল্পীদের সম্মাননা দেওয়া হবে। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্ক থেকে মোরসালিন বাবলা, চ্যানেল আই।
ঢাকা ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বলেছেন, বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে ইইউ পর্যবেক্ষণ করে কখনোই কোনো হস্তক্ষেপ করে না। কূটনৈতিক রিপোর্টারদের সংগঠন ডিক্যাপ আয়োজিত অনুষ্ঠানে তিনি আরও বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফিরিয়ে নিতে মিয়ানমারের উপর আন্তর্জাতিক চাপ অব্যাহত রয়েছে। জাকি আক্তার জানাচ্ছেন। বাংলাদেশের পরবর্তী জাতীয় নির্বাচন রোহিঙ্গাদের সম্পর্কে আন্তর্জাতিক মহলের ভাবনা ও ডিজিটাল নিরাপত্তা আইন সহ নানা বিষয়ে ডিক্যাপ টকে খোলামেলা কথা বলেছেন ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত। জাতীয় নির্বাচনে জনগণের ভোটাধিকার নিশ্চিত হওয়ার বিষয়টি পর্যবেক্ষণ করলেও ইইউ কোনো হস্তক্ষেপ করে না বলে মন্তব্য করেন তিনি। নির্বাচন কোনো অনুষ্ঠান নয়, এটি একটি প্রক্রিয়া। বাংলাদেশে কি হচ্ছে তা নিয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের যথেষ্ট আগ্রহ রয়েছে। হস্তক্ষেপ নয়, বরং আমরা বাংলাদেশের নির্বাচনের উপর নজর রাখছি। এখনো 2 বছর বাকি থাকলেও আমরা নিবিড়ভাবে তা পর্যবেক্ষণ করব। আমরা আশা করছি বাংলাদেশের জনগণ নিজেদের ভোটাধিকার প্রয়োগের সুযোগ পাবেন। তিনি বলেন, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরত নেওয়া ছাড়াও বেশ কয়েকটি ইস্যুতে মিয়ানমারের উপর চাপ অব্যাহত রয়েছে। রোহিঙ্গা ইস্যুতে মিয়ানমারের উপর ইইউ কিছু নিষেধাজ্ঞা দিয়েছে। রোহিঙ্গারা যাতে নিরাপদে নিজ দেশে ফিরতে পারে সে ব্যাপারে ইইউ সবসময় কাজ করছে। সাম্প্রদায়িক সহিংসতা মোকাবেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভূয়সী প্রশংসা করেন ইইউ রাষ্ট্রদূত। তবে বিদ্যমান ডিজিটাল নিরাপত্তা আইন নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তিনি। জাকিয়া আক্তার, চ্যানেল আই, ঢাকা। যুক্তরাজ্যের কমনওয়েলথ, জাতিসংঘ ও দক্ষিণ এশিয়া বিষয়ক প্রতিমন্ত্রী তারিক আহমেদ বলেছেন, বাংলাদেশের স্বচ্ছ ও অবাধ নির্বাচন প্রত্যাশা করে তার দেশ। ফরেন সার্ভিস একাডেমিতে বাংলাদেশ যুক্তরাজ্যের অংশীদারিত্বের অগ্রগতি শীর্ষক বক্তৃতায় তিনি নারী শিক্ষা, দারিদ্র্য বিমোচন ও জলবায়ু পরিবর্তন মোকাবেলায় বাংলাদেশের প্রশংসা করেন। রোহিঙ্গা প্রত্যাবাসনে বাংলাদেশের প্রতি যুক্তরাজ্যের সমর্থন পুনর্ব্যক্ত করেন তারিক আহমেদ। বাংলাদেশের শিক্ষা খাতে যুক্তরাজ্য 5,40,00,000 পাউন্ড সহায়তা দেবে বলেও জানান তিনি। The Constitution's emphasis on both transparency and due process offers a real guiding light to everyone. I do hope and believe, inshallah, that the citizens of Bangladesh will have an open and vigorous debate about the country's direction. Inclusive politics are essential for every country's prospect and should always be transparent, because those two things ensure that democracy does prevail. So I think what Bangladesh has shown is a sustainability of democracy. দেশে করোনা ভাইরাসের মৃত্যুর সংখ্যা অপরিবর্তিত থাকলেও একদিনের ব্যবধানে আক্রান্ত শনাক্তের হার আরও বেড়েছে। আজ দেশের 32 জেলায় করোনায় কেউ আক্রান্ত হননি। স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো তথ্য অনুযায়ী সোমবার সকাল পর্যন্ত গত 24 ঘন্টায় করোনায় 4 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি 27,926 জন। এ সময় নতুন করে শনাক্ত হয়েছেন 234 জন। আক্রান্তের হার 1.32%। মোট শনাক্ত রোগী দাঁড়িয়েছে 15,72,735 জনে। একদিনে সুস্থ হয়েছেন 229 জন। এ নিয়ে 15,36,744 জন কোভিড থেকে সেরে উঠলেন। খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগে এদিন করোনায় কেউই মারা যাননি। রাজধানীর করাইল বস্তিতে মঙ্গলবার থেকে করোনার টিকা দান শুরু হচ্ছে। টিকা কেন্দ্রে নিবন্ধন এবং জন্ম সনদ দেওয়ার সুযোগ রেখে বস্তিতে 18 বছরের বেশি বয়সীদের টিকা দেওয়া হবে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক কথা জানান। জান্নাতুল বাকিয়া কেকা জানাচ্ছেন। বিশ্ব স্বাস্থ্য সংস্থার কোভ্যাক্স জোটের আওতায় বাংলাদেশকে ইতিমধ্যে ফাইজারের প্রায় 1.5 কোটি ডোজ করোনা টিকা দিয়েছে যুক্তরাষ্ট্র। এই টিকা সংরক্ষণ ও পরিবহনের জন্য প্রয়োজন হয় বিশেষ রেফ্রিজারেটেড ভ্যান। এই বাস্তবতায় -70°C তাপমাত্রায় সংরক্ষণ ও পরিবহনের উপযোগী 4টি রেফ্রিজারেটেড ভ্যান হস্তান্তর করল ইউএসএআইডি। রাজধানীর মহাখালীতে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস BCPSA আয়োজিত অনুষ্ঠানে সরকারি স্বাস্থ্য সংশ্লিষ্টদের কাছে ভ্যানগুলো তুলে দেয়া হয়। Training of vaccine administrators, support for cold storage of vaccines, and the support of delivering those vaccines through these donated trucks today. Show my gratitude and thanks to the US government through the US Embassy and the delegates who are working here, sitting here. I would also like to thank the Chief of the IFRC and the Red Crescent.
আগামী বছরের জানুয়ারি ফেব্রুয়ারি নাগাদ 16 থেকে 17 কোটি ডোজ টিকা দেয়া সম্পন্ন হবে বলে আশা করছেন স্বাস্থ্যমন্ত্রী। 8.5 কোটি ডোজ দিয়েছি মানুষকে। তো এখন বস্তির লোকেরা যারা এখানে বিশেষ করে আয়োজন করেছে এবং সেটা হলো করাইল বস্তি, এখান থেকে কাজ শুরু হবে মখালি। ওখানে প্রায় 3 লক্ষ লোকজন বাস করে এবং তাদেরকে আমরা এই ভ্যাকসিনের আওতায় নিয়ে আসছি এবং ইনশাল্লাহ কালকে থেকে কাজ শুরু হবে। পর্যায়ক্রমে অন্যান্য বস্তিতেও আমরা ভ্যাকসিন কার্যক্রম শুরু করব। স্বাস্থ্যমন্ত্রী জানান, বিশেষ তাপমাত্রায় সংরক্ষণযোগ্য রেফ্রিজারেটেড ভ্যান বিভিন্ন জেলায় পৌঁছে যাবে। এতে ঢাকার বাইরের স্কুল শিক্ষার্থীদের ফাইজারের টিকা পাওয়া পর্যায়ক্রমে আরও সহজ হচ্ছে। জান্নাতুল বাকিয়া কেকা, চ্যানেল আই, ঢাকা। বরিশালে 12 থেকে 17 বছরের শিক্ষার্থীদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়া কার্যক্রম শুরু হয়েছে। বরিশাল ক্লাব মিলনায়তনে টিকাদান কার্যক্রম উদ্বোধন করেন সিটি মেয়র শেরনিয়াবাদ সাদিক আব্দুল্লাহ। 15 নভেম্বর শুরু হওয়া ভ্যাকসিন কার্যক্রম চলবে 25 নভেম্বর পর্যন্ত। প্রথম ধাপে বরিশাল জেলায় 46,343 জনকে এই ভ্যাকসিন দেওয়া হবে। এরই সাথে সংবাদে নিয়ে নিচ্ছে অশোক লিল্যান্ড ইফাদ অটোস বিরতি। বিরতির পর অন্যান্য সংবাদের সাথে জানিয়ে ফিরব। যুক্তরাজ্যে হাসপাতালের সামনে গাড়িতে বিস্ফোরণ ঘটনায় 3 যুবক গ্রেপ্তার, তদন্তে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5। নির্ধারিত উচ্চতায় 2018 সালে পরিবর্তিত নকশা অনুযায়ী অসমাপ্ত কাজ শুরু হয়। বহুমুখী সুবিধা নিয়ে 2022 সালের ডিসেম্বরে সেতুটির নির্মাণ কাজ সম্পন্নের আশা করছে কর্তৃপক্ষ। যাতে জাহাজ চলাচল করতে পারে সেভাবে নেভিগেশন হাইট রাখা হয়েছে এবং এই ব্রিজটি আমাদের আনুমানিক ব্যয় হচ্ছে প্রায় 72 কোটি টাকা এবং আমরা আশাবাদ ব্যক্ত করি যে আমরা ব্রিজটি যথাসময়ে শেষ করতে পারবো। স্থানীয়রা বলছেন, সেতুটি নির্মিত হলে খেয়া পারাপারের বিড়ম্বনা সহ তাদের দীর্ঘদিনের ভোগান্তির অবসান হবে। এই সেতুটা নির্মাণ হলে আমরা নির্বিঘ্নে বরিশালের সাথে সরাসরি চিকিৎসা সহ বিভিন্ন প্রকার যোগাযোগ ব্যবস্থা আরো গতিশীল হবে। পটুয়াখালী 10 মিনিট গলাচিপা বলেন, ভোলা বলেন, সব জায়গারই একটু মানুষের দুর্ভোগ কাটবে এবং আমরা চাই দ্রুত যাতে এই কাজটা সম্পন্ন হয়। সম্প্রতি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ও ঊর্ধ্বতন প্রকৌশলীরা সেতুর কাজের অগ্রগতি পরিদর্শন করেন। লোহালিয়া নদীর উপর এই সেতুটি নির্মিত হলে জেলার অভ্যন্তরীণ যোগাযোগ ব্যবস্থা সহজতর হবে। পাশাপাশি জেলার 4টি উপজেলার অন্তত 200 গ্রামের মানুষের আর্থসামাজিক উন্নয়নে সহায়ক ভূমিকা রাখবে। পটুয়াখালীর লোহালিয়া নদী থেকে এনায়েতুর রহমান, চ্যানেল আই। এবারে সামিট আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাজ্যের লিভারপুলে হাসপাতালের সামনে গাড়ি বিস্ফোরণে একজনের মৃত্যুর ঘটনায় 3 জনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। ওই 3 জনকে সন্ত্রাসবাদ আইনে গ্রেফতার করা হয়। স্থানীয় সময় রোববার সকালে ট্যাক্সিটি হাসপাতালের সামনে এসে দাঁড়ানোর কিছুক্ষণ পরে বিস্ফোরণ হয়। গাড়ির ভেতরে থাকা একজন যাত্রী ঘটনাস্থলেই নিহত হন। আহত ড্রাইভারকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। যুক্তরাজ্যের কাউন্টার টেরোরিজম পুলিশের গোয়েন্দারা জানিয়েছেন, গ্রেফতার 3 ব্যক্তির বয়স 21, 26 ও 29 বছর। বিস্ফোরণের ঘটনা তদন্তে যোগ দিয়েছে ব্রিটিশ গোয়েন্দা সংস্থা MI5। নিটোল টাটা বিশেষ সংবাদ। প্রতিবেশী 2 দেশের সেনাবাহিনীর মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে বাংলাদেশ ও ভারতীয় সেনাবাহিনীর সদস্যদের সাইকেল র্যালি শুরু হয়েছে। সোমবার সকালে যশোর সেনানিবাসের ওসমানী স্টেডিয়ামে র্যালি উদ্বোধন করেন 55 পদাতিক ডিভিশনের জিওসি মেজর জেনারেল মোহাম্মদ নুরুল আনোয়ার। অনুষ্ঠানে বাংলাদেশ ও ভারতের ঊর্ধ্বতন কর্মকর্তারা ছিলেন। চতুর্থবারের মতো আয়োজন করা র্যালিতে বাংলাদেশের 20 সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন মেজর মাহমুদ এবং ভারতীয় 20 সদস্যের টিমের নেতৃত্ব দিচ্ছেন কর্নেল মোহিত সিং। দলটি ঝিনাইদহ, কুষ্টিয়া, মেহেরপুর ও চুয়াডাঙ্গা জেলা পরিদর্শন করবে। সে সময় তারা মুক্তিযুদ্ধের স্মৃতি বিজড়িত জায়গাগুলো ঘুরে দেখবেন এবং মুক্তিযোদ্ধা ও স্থানীয় মানুষদের সাথে মত বিনিময় করবেন। 2017 সালের মার্চে প্রথম সাইকেল যাত্রার মাধ্যমে 2 দেশের সেনা সদস্যদের মধ্যে র্যালি শুরু হয়।
এবারে কৃষি সংবাদ। এবার উচ্চ ফলনশীল বিনা ধান 22 আবাদ করেছেন পাবনার ঈশ্বরদীর কৃষক। তারা বলছেন সরু চালের বাজারে ওই ধানের চাল বেশ গুরুত্ব পাবে। স্বল্প মেয়াদী ওই ধান ফসলের নিবিড়তা সৃষ্টিতেও ভূমিকা রাখবে। পাবনা থেকে আখতারুজ্জামান আক্তারের পাঠানো তথ্য, ভিডিও চিত্রে সুদীপ্তা মাহমুদ জানাচ্ছেন। ঈশ্বরদী উপজেলার পতিরাজপুর গ্রামের বাসিন্দা মুরাদ মালিথা 16 বিঘা জমিতে বিনা 22 জাতের ধান চাষ করেছেন। ধান সরু হওয়ায় এর চাল বাজারে নাজির শাইলের সাথে পাল্লা দিতে পারবে বলে আশা কৃষকের। অন্য ধানের চাইতে আমার সার কম লাগছে, ইউরিয়া, টিএসপি, পটাশ বা অন্যান্য যে সকল সার আছে সেগুলি কম লাগছে। পোকামাকড়ের উপদ্রব নেই বললেই চলে। আমরা মাঠে এই ধান লাগাবো, যত আগুন লাগা আমরা সরিষা কি গম কি মসুর আবাদ করতে পারি। বিনা ধানটা আমার কাছে খুবই পছন্দসই এবং গাছও আমার কাছে সৌন্দর্য। আমরা এই ধরনের বীজই চাই। বিজ্ঞানীরা বলছেন বিনা ধান 22 উচ্চ ফলনশীল, জীবনকাল অন্য ধানের চেয়ে কম। 112 থেকে 115 দিনে ধান পেকে যায়। এই ধানের ফলন প্রতি বিঘায় 20 থেকে 25 মণ। ধান কেটে ওই একই জমিতে রবি মৌসুমের সরিষা, মসুর, আখ, গম চাষ করতে পারবেন কৃষক। আউশ মৌসুমের অন্যান্য জাতগুলোর দেখা যায় যে ফলনটা যতটা কম সে তুলনায় এটার ফলনটাও বেশি। এটা আসলে আমাদের বাজারে চলমান যেটা নাজির শাইল চাল বিক্রি হয় সেটার সাথে কম্পিট করার মতোই একটি চাল। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। সোনারগাঁওয়ের পানাম নগরের ঐতিহাসিক প্রত্নতাত্ত্বিক নিদর্শনগুলো দিনে দিনে ধ্বংস হয়ে যাচ্ছে। বছরে 2 থেকে 3টি ভবন সংস্কার করার উদ্যোগ নিয়েছে সরকার। বেসরকারি বিনিয়োগের মাধ্যমে দ্রুত ভবন সংস্কারের পরামর্শ দিয়েছেন পরিবেশবিদরা। আবুল কাশেমের তোলা ভিডিও চিত্রে শমিক আহমেদের 2 পর্বের ধারাবাহিকের আজ দেখুন শেষ পর্ব। বাংলার ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতির সাক্ষী সোনারগাঁওয়ের পানাম নগর। তবে শৈল্পিক এ নগরের 52টি ভবনের প্রায় সবগুলোই ঝুঁকিপূর্ণ। ভেঙে গেছে দিঘির বাঁধানো ঘাট। পর্যটকের কাছে আকর্ষণীয় জায়গা হলেও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর করুণ দশা তাদের হতাশ করে। আমরা ওদেরকে বলছি যে এই ভবনটা রিস্ক আছে, উঠো না, মানে এরকম কিছু বিষয়। ইভেন ওরা যে লেখাগুলো আছে ওগুলো পড়ে একটু দেখতে পারছে যে কি কি আছে বা সোনারগাঁ জিনিসটা কি বা কেন হয়েছে, এই জিনিসটা অন্তত ওদের নলেজ একটু আসছে। কর্তৃপক্ষ বলছে বছরে 2 থেকে 3টি ভবন সংস্কার করার উদ্যোগ নেওয়া হয়েছে। গত অর্থ বছরে আমাদের 13 নম্বর ভবনের সংস্কার কাজ অলরেডি কমপ্লিট হয়েছে। 4 নম্বর, 5 নম্বর এবং 39 নম্বর বিল্ডিংয়ের সংস্কারের জন্য এস্টিমেট করেছেন এবং আশা করা যাচ্ছে যে এভাবে ধীরে ধীরে প্রতি বছরে 1-2টা করে সংস্কারের কাজ যদি এগিয়ে নিয়ে যাওয়া যায়, খুব দ্রুত পানাম সিটি তার হারানো সৌন্দর্য ফিরে পাবে। তবে পরিবেশবিদরা বলছেন সংস্কার কাজের ধীরগতি নান্দনিক নগরের শৈল্পিক স্থাপনাগুলোকে ঝুঁকিতে ফেলছে। এটা সংস্কারের দরকার এবং সংস্কার করতে হলে কিন্তু সরকারের উপরে আমরা নির্ভরশীল হয়ে যাই সব কিছুতেই। কিন্তু আমরা বাইরে যখন দেখি অন্যান্য দেশে, উন্নত দেশগুলোতে দেখি কিন্তু সেখানে প্রাইভেট অর্গানাইজেশন, প্রাইভেট লোকরা মানে ইন্ডিভিজুয়ালি কন্ট্রিবিউট করে। এই ধরনের হেরিটেজ বলি অথবা সাফারি পার্ক বলি অথবা কোনো বন বলি, সব কিছু মিলিয়ে কিন্তু কন্ট্রিবিউশনটা কিন্তু আমি বলবো যে প্রাইভেট সেক্টর থেকে আসলে সহজ হয়ে যায় কাজটি। তো এই জায়গাটি এত বছর ধরে এভাবে রয়েছে। আমি মনে করি যে আমাদের এখন এগিয়ে আসা উচিত প্রাইভেট সেক্টর থেকে এবং তাদের সৌজন্যে এই রক্ষণাবেক্ষণের ব্যাপারটি, এটা সংস্কারের ব্যাপারটি যদি করাই তাহলে এই জায়গাটি কিন্তু সেই আগের রূপ ফিরে পাবে। আমি মনে করি এটার পদক্ষেপ এখনই নেওয়া উচিত এবং এটা কিন্তু আর দেরি করা উচিত না, নাহলে কোন সময় সব ভেঙে পড়ে যাবে। পানাম নগরে থাকা অসংখ্য লিচু গাছের একটিও অবশিষ্ট নেই। নগর ঘিরে বয়ে চলা ঐতিহ্যের পঙ্খিরাজ খালও দখল দূষণে প্রায় নিশ্চিহ্ন। ঐতিহ্য সংস্কারের ধীর গতি যেন ঐতিহ্য ধ্বংসের কারণ না হয়ে দাঁড়ায়। সেজন্য বিশেষজ্ঞদের পরামর্শ সরকারের পাশাপাশি বেসরকারি উদ্যোগে ভবনগুলো সংস্কার করা হোক। নারায়ণগঞ্জের পানামনগর থেকে শৌমিক আহমেদ, চ্যানেল আই। পপুলার লাইফ ইন্স্যুরেন্স বাণিজ্য সংবাদ।
সস্তা শ্রমের অর্থনৈতিক প্রবৃদ্ধিকে উৎপাদনশীল প্রবৃদ্ধির দিকে নিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা অর্থনীতিবিদ ডক্টর হোসেন জিল্লুর রহমান। মুদ্রানীতি, অর্থনৈতিক উন্নয়ন ও পঞ্চবার্ষিক পরিকল্পনা নিয়ে বিআইবিএম আয়োজিত সেমিনারে অন্য আলোচকরা বলেন, কৃষি পণ্যের উৎপাদন পর্যায় থেকে ভোক্তা পর্যন্ত মূল্যের ভারসাম্য রাখতে মূল্য কমিশন গঠন প্রয়োজন। কেবল বৈশ্বিক বিভিন্ন সংস্থার মুখরোচক সূচক দিয়ে উন্নয়ন পরিমাপ করলে বড় জনগোষ্ঠী উন্নয়ন সুফল থেকে বঞ্চিত হবে বলে আশঙ্কা তাদের। It is very clear দুইটা এই যে গার্মেন্টস এন্ড রেমিটেন্স এই দুই গ্রোথ ড্রাইভারের অন্যতম সেলিং পয়েন্ট হচ্ছে চিপ লেবার। সস্তা শ্রমের ভিত্তিতেই কিন্তু এই দুটো ড্রাইভার এখনো আছে এবং আগামীতে হয়তো সেভাবে থাকবে। কিন্তু বাংলাদেশকে আমরা যেখানে নিয়ে যেতে চাই সেটার একটা আমি যদি নানাভাবে এই উত্তরণের ব্যাখ্যা দেওয়া যেতে পারে, অন্যতম একটা উত্তরণ যেখানে আমাদের খুঁজতে হবে যে একটা সস্তা শ্রমের অর্থনীতি থেকে একটা উৎপাদনশীল শ্রমের অর্থনীতিতে নিয়ে যেতে হবে বাংলাদেশকে। এইটাই হচ্ছে আমাদের অন্যতম একটা চ্যালেঞ্জ। এটা সূত্র ধরে সেক্টরাল পলিসি লাগবে, হিউম্যান ক্যাপিটাল পলিসি লাগবে, ইনস্টিটিউশনাল পলিসি লাগবে, অনেক কিছু লাগবে। সময় হলো আবারও অশোক লীলা নিফা ডক্টরস বিরতির। আর বিরতির পর খেলার খবরে থাকছে। এরপর আপনাদের সাথে আছি চ্যানেল আই সংবাদ নিয়ে। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় মঙ্গলবার সারা দেশে দোয়া ও মিলাদ মাহফিল কর্মসূচি পালন করবে বিএনপি। নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি দিয়েছেন। তবে বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে তিনি কিছু জানাননি। ঢাকার রিপোর্টার্স ইউনিটিতে বিএনপি সুবর্ণ জয়ন্তী পালনে ক্রীড়া কমিটির আয়োজনে এক সেমিনারে বিএনপির স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন অভিযোগ করেন, একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চায় সরকার, তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন কারা নির্যাতনের ফলে বর্তমান অসুস্থ অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার আশু সুস্থতা কামনায় ঢাকা সহ দেশব্যাপী মহানগর এ জেলা সদরে আগামীকাল মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হবে। বাংলাদেশে নিযুক্ত ভারতীয় হাইকমিশনার বিক্রম কুমার দোরাইস্বামী বলেছেন, সীমান্ত হত্যা নিশ্চিতভাবে উভয় দেশের জন্য দুঃখজনক এবং অপ্রত্যাশিত। ভারতীয় সীমান্ত রক্ষীকে সুনির্দিষ্টভাবে বলা হয়েছে, যদি তাদের উপর হামলার কোনো শঙ্কা না থাকে তবে তারা যেন সীমান্তে কোনো অবস্থাতেই গুলি না চালায়। সোমবার দিনাজপুর শহরের শ্রী শ্রী লোকনাথ মন্দির প্রাঙ্গণে একটি মাল্টিপারপাস কমিউনিটি হল উদ্বোধন শেষে সাংবাদিকদের কথা বলেন তিনি। The victims of this violence, very tragic violence, are both Indians and Bangladeshis who are working together, often not for purposes that are beneficial to both countries. We want to be able to bring this to a complete stop. For this, we need to be able to work together to stop all trans-border illegal activities by cooperating between the two border guarding forces. We are deeply regretful at any loss of life. Any loss of human life is a tragedy. But it's important that we work together to prevent this from happening. কক্সবাজারে অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যা মামলার সপ্তম দফায় প্রথম দিনে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছে। সকাল 10:30টায় কক্সবাজার জেলা ও দায়রা জজ মোহাম্মদ ইসমাইলের আদালতে 60 নম্বর সাক্ষী এসআই কামাল হোসেনের সাক্ষ্য গ্রহণের মাধ্যমে সকালে বিচারিক কার্যক্রম শুরু হয়। এর আগে বরখাস্ত ওসি প্রদীপ সহ মামলার 15 জন আসামিকে কড়া নিরাপত্তা ব্যবস্থায় আদালতে নিয়ে যাওয়া হয়। 2020-এর 31শে জুলাই রাতে কক্সবাজার টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের টেকনাফ উপজেলার বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান। রাজশাহী সিটি কর্পোরেশনের স্মার্ট অটোরিকশা ম্যানেজমেন্ট সিস্টেমের আওতায় মহানগরীতে অটোরিকশা ও চার্জার রিকশা চালকদের নির্ধারিত পোশাক এবং একই রঙের চার্জার রিকশার কার্যক্রম শুরু হয়েছে।
উদ্বোধন পর্বে ছিলেন সিটি কর্পোরেশন মেয়র AHM খায়রুজ্জামান লিটন। মেয়র সিটি কর্পোরেশনের পক্ষ থেকে 45 জন চালকের মাঝে নির্ধারিত পোশাক বিতরণ করেন। একই রঙের চার্জার রিকশার চলাচল কার্যক্রম উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠানে অংশ নেন সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র শরীফুল ইসলাম বাবু, মেট্রোপলিটন পুলিশের ডিসি অনির্বাণ চাকমা, কাউন্সিলর তহিদুল হক সুমন এবং অন্যরা। বাংলাদেশের স্পেশালাইজড হসপিটাল খেলার খবর।